বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের 23তম ক্লাস। আর আমি রিপন আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইনডিরেক্ট ফর্মুলা নিয়ে কথা বলবো। এটি হচ্ছে একটি লুকআপ ফর্মুলা। নাম শুনেই আপনারা বুঝতে পারছেন ফর্মুলাটি সরাসরি কোনো কাজ করতে পারে না। পরোক্ষভাবে অন্য কোনো ফর্মুলার সাথে অথবা পরোক্ষ সেল রেফারেন্সের মাধ্যমে ফর্মুলাটি কাজ করে থাকে। ফর্মুলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ব্যবহার করে অনেক অ্যাডভান্স লেভেলের সমাধান করা সম্ভব। ফর্মুলাটি কিভাবে কাজ করে তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে লগ ইন করে জানিয়ে দেবেন। আর আপনারা যদি শুরু থেকে এক্সেল শিখতে চান তবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে সিরিয়াল অনুযায়ী দেখা শুরু করবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমি এখানে একটি এক্সেল শিট ওপেন করে রেখেছি। আমরা প্রকৃতপক্ষে সেল অ্যাড্রেস অথবা সেল রেফারেন্সগুলিকে আমাদের প্রয়োজনে লিঙ্ক আপ করে থাকি। সেলগুলির লিঙ্ক আপ আমরা দুইভাবে করতে পারি, একটি ডিরেক্টলি অথবা সরাসরি, যেটা আমরা প্রতিনিয়ত করে থাকি, অন্যটি ইনডিরেক্টলি। আর এটা আমরা ইনডিরেক্ট ফর্মুলার মাধ্যমে করতে পারি। ফর্মুলাটির নাম শুনেই বুঝতে পারি এটি ইনডিরেক্টলি কাজ করবে। কিছু সিম্পল উদাহরণের মাধ্যমে বিষয়টি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তার জন্য আমি এখানে A1 সেলে লিখলাম ফুটবল, B1 সেলে লিখলাম ক্রিকেট এবং C1 সেলে লিখলাম ব্যাডমিন্টন। এবং এখানে A5 এই সেলটিতে আমি A1 টেক্সট লিখলাম। এখন আমরা যদি সরাসরি এই সেলের রেফারেন্স এখানে দেখতে চাই তাহলে আমরা এখানে ইকুয়াল টু দেব। ইকুয়াল টু লিখে যদি আমি এখানে ক্লিক করে এন্টার করি, দেখেন A5 সেলের মাঝে যে টেক্সটটি আছে এখানে কিন্তু সেই টেক্সটটি কপি হয়ে গেল। তার মানে সরাসরি আমরা অন্য একটি সেলকে সেল রেফারেন্সের মাধ্যমে এখানে ইনপুট করলাম। এখন আমরা যদি এখানে ইনডিরেক্ট ফর্মুলা ব্যবহার করতে চাই তাহলে কি হবে, দেখেন ইকুয়াল টু ইনডিরেক্ট ফর্মুলা। এখানে দেখেন ফর্মুলাটি লেখার সাথে সাথে এখানে দুটি আর্গুমেন্ট শো করছে। প্রথমটি রেফারেন্স টেক্সট, দ্বিতীয়টি রেফারেন্স স্টাইল। আমি রেফারেন্স টেক্সট হিসাবে এই সেলটিকে সিলেক্ট করলাম, তারপর সিনট্যাক্সের শর্ত অনুযায়ী কমা দিলাম এবং পরবর্তী আর্গুমেন্টে চলে আসলাম। দেখেন এখানে আবার দুটি রেফারেন্স স্টাইল শো করতেছে, একটি R1 C1 স্টাইল, অন্যটি A1 স্টাইল। R1 C1 স্টাইল হচ্ছে যেখানে এই কলামগুলো নিউমেরিক থাকবে এবং রোগুলি এইভাবে নিউমেরিক থাকবে। আর A1 স্টাইল হচ্ছে এখানে কলামগুলি এখানে যেভাবে আছে, মানে A B C এরকম অ্যালফাবেটিক্যালি থাকবে এবং রোগুলি যেভাবে আছে নিউমেরিক এভাবেই থাকবে। এক্সেলে ডিফল্ট হিসাবে A1 স্টাইল থাকে, এটাকে আমরা চেঞ্জ করে R1 C1 স্টাইল করতে পারি, তবে সেটা আমাদের সেটিং থেকে চেঞ্জ করতে হবে। যেহেতু আমাদের এখানে ডিফল্ট হিসাবে A1 স্টাইল আছে সেহেতু আমি A1 স্টাইলটিকে
সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখেন এখানে আসলো ফুটবল। আমি যে রেফারেন্স টেক্সট সিলেক্ট করেছি, মানে এই যে A1 সেলে যে টেক্সটটি আছে সেটি হচ্ছে ফুটবল, যার কারণে এখানে ফুটবল আসলো। আমি যদি এখানে A1 এর পরিবর্তে এই যে এই সেলটির রেফারেন্স মানে B1 দেই, দেখেন এখানে কিন্তু ফুটবলের পরিবর্তে ক্রিকেট চলে আসলো। অনুরূপ C1 দিলে ব্যাডমিন্টন চলে আসলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনডিরেক্ট ফর্মুলা কিভাবে কাজ করে। সেল রেফারেন্সের মাধ্যমে আমরা এই যে কাজটি করছি এটা আমরা নেম ম্যানেজারের মাধ্যমেও করতে পারি। আমি এই পাশের শিটে চলে আসলাম। এখানে যে ডাটাগুলি আছে এই ডাটাগুলির সাহায্যে আপনাদেরকে আমি সেই বিষয়টি দেখাবো। মাইক্রোসফট এক্সেলের উপরে ফর্মুলা বারের বাম পাশে এই যে বক্সটি শো করছে এই বক্সটির নাম হচ্ছে নেম বক্স। আমরা যদি কোনো সেল সিলেক্ট করি তবে সেই সেলটির অ্যাড্রেস অথবা রেফারেন্স এই নেম বক্সের মধ্যেই শো করে। যেমন আমি যদি এই সেলটিকে ক্লিক করি, এই সেলটির নাম হচ্ছে D3। এই যে D3 সেল আমার এখানে কিন্তু D3 শো করছে। আবার আমি যদি এখানে B3 সেলটিকে সিলেক্ট করি, দেখেন এই যে নেম বক্সের ভিতরে কিন্তু B3 শো করছে। এই নেম বক্সের মাধ্যমে আমরা কিন্তু আমাদের নেমটিকে চেঞ্জ করে এখানে আমরা রিনেম করতে পারি। এখানে যেমন আমি কিছু স্টুডেন্টের নাম লিখেছি এবং তাদের কিছু সাবজেক্টে প্রাপ্ত নাম্বার আমি এখানে ইনপুট করে রেখেছি। আমি যদি আলামিনের টোটাল প্রাপ্ত মার্কস দেখতে চাই, এখানে ইকুয়াল টু আমি সাম করে আমি টোটাল মার্কসটি এখানে এভাবে দেখতে পারবো। টোটাল মার্কস কত হলো 318 এবং এইটিকে আমি প্রত্যেকটি ঘরে বসিয়ে দিলাম। সবার টোটাল মার্কস কিন্তু বেরিয়ে আসলো। এটিকে আমরা ইনডিরেক্ট ফর্মুলার মাধ্যমেও দেখতে পারবো নেম ম্যানেজারের মাধ্যমে। তার জন্য প্রথমে এখানে এই সেলগুলির নেম চেঞ্জ করে দিতে হবে। এটিকে আমরা করে দিলাম আলামিন এবং এন্টার করলাম। পরেরটিকে আমরা চেঞ্জ করে রহিম লিখে এন্টার প্রেস করে এই নেমটিকে আমরা রহিম নামে চেঞ্জ করে দিলাম। এবার আমরা ইনডিরেক্ট ফর্মুলার মাধ্যমে এই সেলটির মাঝে আলামিনের টোটাল প্রাপ্ত নম্বরটি বের করব। তার জন্য আমি লিখলাম ইকুয়াল টু, যেহেতু আমরা টোটাল মার্ক দেখব তার মানে এই সবগুলির যোগ হবে, মানে সাম করতে হবে। তার জন্য আমি প্রথমে লিখব সাম, এখান থেকে তারপর লিখব ইনডিরেক্ট, যেহেতু ইনডিরেক্ট ফর্মুলার মাধ্যমে আমরা টোটাল মার্কস দেখব। ইনডিরেক্ট ফর্মুলার প্রথম আর্গুমেন্ট হিসাবে রেফারেন্স টেক্সট আমরা লিখব আলামিন, কমা রেফারেন্স স্টাইল আমরা সিলেক্ট করব A1 স্টাইল। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। সাম ফাংশনের জন্য আমি আরও একটি ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার করব। এখানে দেখেন এরর রেফারেন্স শো করছে। তো এটাকে আমরা কিভাবে সলভ করব? বন্ধুরা, আমরা জানি ফর্মুলার মাঝে যদি কোনো টেক্সট আমরা ইনপুট করে থাকি তবে সেটাকে ডাবল ইনভার্টেড কমার মাঝে ইনপুট করতে হয়। এই যে সেলগুলির নাম আলামিন আমরা এখানে যে ইনপুট করেছি এটা একটি টেক্সট, এই টেক্সটটিকে আমরা ডাবল ইনভার্টেড কমার মাঝে ইনপুট করব। এবার এন্টার করেন। দেখেন আমাদের টোটাল মার্কসটি কিন্তু আমি এখানে একটু কালার করে দেই আপনাদের দেখার সুবিধার জন্য। আলামিনের টোটাল যে মার্কসগুলি আমরা এখানে সাম করে করেছিলাম, এখানে ইনডিরেক্ট ফর্মুলার মাধ্যমে কিন্তু আমরা আলামিনের টোটাল মার্কস এখানে পেয়ে গেলাম। এখন আমরা যদি আলামিনের পরিবর্তে রহিমের টোটাল মার্কসটি দেখতে চাই, আমরা জাস্ট এখানে আলামিনের পরিবর্তে রহিম লিখে এন্টার করলাম। দেখেন 341, এই যে 341, তার মানে রহিমের টোটাল মার্কসটি কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এখানে রহিমের পরিবর্তে
যদি আমরা করিম লিখি এবং এন্টার করি, দেখেন এখানেও কিন্তু এরর রেফারেন্স শো করছে। এটা কেন করলো? কারণ করিমের যে মার্কসগুলি আছে রিনেম করে এখানে নামটা কিন্তু চেঞ্জ করিনি। আমরা যদি নামটা চেঞ্জ করে এখানে করিম লিখে দেই এবং এন্টার করি, দেখেন করিমের টোটাল যে মার্কসগুলি 319, এখানে কিন্তু আমরা 319 পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নেম ম্যানেজারের মাধ্যমে আমরা কিভাবে ইনডিরেক্ট ফর্মুলা ব্যবহার করে আমাদের কাজগুলি করতে পারবো। এখানে অন্য একটি সূত্র ব্যবহার করে দেখাই। বাংলাতে সর্বোচ্চ মার্কস কত সেটা আমি দেখতে চাই। তার জন্যে আমি এই মার্কসগুলিকে সিলেক্ট করলাম। এখানে আমি বাংলা লিখে এন্টার করে নামটিকে চেঞ্জ করে বাংলা করে দিলাম এবং এখানে যদি আমি বাংলা লিখি এন্টার করি, তাহলে কিন্তু এখানে বাংলার টোটাল মার্কসটি এখানে চলে আসলো। কিন্তু আমি চাচ্ছি এখানে সর্বোচ্চ মার্কসটি কত আছে। তাহলে আমাদের এখানে ম্যাক্স সূত্রটি ইউজ করতে হবে, মানে ম্যাক্সিমাম সূত্রটি ইউজ করতে হবে। সামের পরিবর্তে এখানে যদি আমি ম্যাক্স লিখি, ম্যাক্স লিখে এন্টার করি, এখানে দেখেন যতগুলি মার্কস আছে সব থেকে বড় মার্কসটি কিন্তু 76। আবার যদি আমি ম্যাক্সিমামের পরিবর্তে আমি যদি মিনিমাম মার্কসটি দেখতে চাই, আমি এখানে ম্যাক্সের পরিবর্তে আমি যদি মিনিমাম ফর্মুলা ব্যবহার করি, এই যে মিনিমাম ফর্মুলা এন্টার করলাম, বাংলাতে মিনিমাম যে নাম্বারটি সেটা কিন্তু এখানে চলে আসলো। এই যে দেখেন যতগুলি নাম্বার আছে সব থেকে কম নাম্বারটি হচ্ছে 65। এখানে কিন্তু আমরা 65 পেয়ে গেলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনডিরেক্ট ফর্মুলা কিভাবে কাজ করে থাকে। তো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওটি এই পর্যন্তই রাখবো। সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।